আচ্ছা, তাহলে শুরু করছি। হ্যাঁ, দেখো একের এক দাগে কি বলছে, এটা যে চ্যাপ্টারেরই অঙ্ক হোক না কেন আমরা এক এক করে ফেলবো। বলছে 0.99999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা বুঝতে পারছি এটা আসন্ন মানের অঙ্ক। তার মানে 0.99999। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে আমরা কি জানি যে 4 নাম্বার ঘরটা দেখবো। তাহলে 4 নাম্বার ঘরটা যদি 1 থেকে 4-এর মধ্যে হয় তাহলে এর আগে যেমনটা আছে তেমনটাই থাকবে। আর যদি 5 থেকে 9-এর মধ্যে হয় তাহলে এইটার সঙ্গে 1 যোগ হবে। তাহলে আমার 5 থেকে 9-এর মধ্যে আছে মানে এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে 1 যোগ হলে 999 এর সঙ্গে 1 যোগ করলে হবে 1000। তো সেই একটা এই একদম প্রথমে চলে আসবে। তার মানে এর আসন্ন মানটা কি পাবে? পাবে 1.000। তাহলে কোন অপশনটা সঠিক হবে? এই হয়ে গেল, সি দাগের উত্তরটা হয়ে যাবে আমাদের। সি দাগটা আমাদের উত্তর হবে। বুঝতে পারলে? এবার 2 দাগ। 2 দাগে বলছে, এটা করানো হয়েছে যদিও, তাও বলছি সি স্কোয়ার না, c-3 তার স্কোয়ার ইকুয়াল টু কি আছে? সি স্কোয়ার মাইনাস কে সি প্লাস 9। তাহলে আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেলবো প্রথমে। তাহলে এটা হয়ে গেল সি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3। আর এদিকে ডান দিকে যেমন আছে তেমন থাকবে, সি স্কোয়ার মাইনাস কে সি প্লাস 9। বা এখান থেকে কি পাচ্ছ? সি স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার করলে হচ্ছে 9 মাইনাস এখান থেকে পাচ্ছি 3 2 6 সি 6 সি। জানি যে বাম পক্ষ ডান পক্ষে যদি সেম জিনিসটা থাকে সেটা আমরা ক্যান্সেল করে দিতে পারি। তো সেটা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের কি কি পড়ে থাকছে দেখি। তাহলে বাম পক্ষে পড়ে থাকছে 9 মাইনাস কি থাকছে 6c ইকুয়াল টু মাইনাস কে সি, ও সরি, একটু ভুল করলাম। এখান থেকে 9 9ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও +9 আছে এখানেও +9 আছে, তাহলে এটা ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে আমাদের শুধুমাত্র এদিক থেকে থাকছে 6c আর এদিক থেকে থাকছে মাইনাস কে সি। তো পরের লাইনে আমরা এইভাবে কেটে দিতে পারবো। দুদিকে এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে কেটে দিলাম, এদিকেও সি আছে এদিকেও সি আছে কেটে দিলাম। তাহলে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি কি পড়ে আছে আমাদের, 6 সমান কে আছে। বা এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো কে সমান 6। এই, তাহলে আমাদের যে 4টে অপশন আছে 4টে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে? বি দাগেরটা সঠিক হবে। বি, বি দাগে দেখো 6 লেখা আছে। বুঝতে পারলে? বুঝতে পারলে তো শৌখিন? আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছিল না নাকি? সাউন্ড আমার কথা শুনতে পাচ্ছিলে এতক্ষণ, না শুনতে পাচ্ছিলে না? আচ্ছা ঠিক আছে। তো এই হলো। এইবার 3 দাগটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা হচ্ছে কখন ত্রিভুজ আঁকা সম্ভব আর কখন ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটা তোমার দেখতে হবে যে কি লেখা আছে আমরা পড়ি। 3টি করে সরলরেখাংশের মাপ দেওয়া আছে, কোনটির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব তা লেখো। তাহলে 2 সেমি 4 সেমি আর 7 সেমি আছে। 2 সেমি 4 সেমি আর 7 সেমি। আমরা একটা জিনিস আমাদের জানতে হবে যে আমরা এইরকম অঙ্ক যদি আমাদের দেয় সবসময় সেটাকে ছোট থেকে বড় সাজিয়ে নেব, নিয়ে প্রথম দুটো যোগ করব। প্রথম দুটো যোগ করে যদি সেটা আমরা আর একটা যেটা আছে সেইটার চেয়ে বড় পাই তাহলেই আমরা বলতে পারবো ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে কি 7-এর চেয়ে কি 6 বড় হচ্ছে? হচ্ছে না। এই জন্য এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো একইভাবে বি দাগটাও চেক করব। এটা এর আগে চেক করলাম। এবার বি দাগে দেখো আছে 3 4 আর 6, তাহলে 3 সেমি আর 4 সেমি এই দুটো যোগ করলে কত হচ্ছে 7 সেমি, সেটা আর একটা যেটা আছে 6 6-এর চেয়ে বড়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব। আবার সি দাগটাও দেখি কি হচ্ছে। সি দাগে আছে 4 5 আর 12, তাহলে 4 4 আর 5 যোগ করব, করলে কত সেটা 12 থেকে বড় হয় কিনা দেখবো। সেটা 12 থেকে বড় হলেই তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি এটা কি সঠিক হচ্ছে? 9 কি 12 চেয়ে বড়? 9 12 চেয়ে বড় নয়, তাই এটা আমাদের কেটে দিতে হবে, নট গ্রেটার দেন। তার মানে এখানেও হচ্ছে না, এ দাগের অপশনেও হচ্ছে না, বি দাগের অপশনে হচ্ছে, সি দাগের অপশনে হচ্ছে না, ডি দাগের অপশনেও হবে না, তাও আমরা একটু চেক করবো। তাহলে এখানে ডি দাগে দেখো 3 সেমি আর 5 সেমি যোগ করলে 8 সেমি হচ্ছে।
তাহলে 8 সেমি যেটা আছে সেটা তোমার আর একটা পড়ে আছে 8 সেমি। 8 সেমি 8 সেমির চেয়ে বড় হতে হবে। এটা কি সম্ভব কখনো? 8 সেমি 8 সেমির বড় হয় কখনো? হয় না, সমান হয়। কিন্তু আমার যেহেতু বড় হওয়া দরকার, তো বড় যেহেতু হচ্ছে না, তো এটাও কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন অপশনটা সঠিক হবে, বি দাগের অপশনটা সঠিক হবে। আমরা প্রথম দুটো যোগ করে 7 পেয়েছি, 7টা হচ্ছে শেষের যে 6 সেমি তার চেয়ে বড়, এই জন্য ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে। তাহলে 3 দাগটা বুঝতে পারলে সবাই? সাথী বুঝতে পারলে? এবার 2 এর 1 দাগটা দেখো। 2 এর 1 দাগে এখানে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, কিন্তু আমরা যেহেতু এখানে প্র্যাকটিস করছি আমরা সব অঙ্কই করবো। তাহলে এখানে বলছে হিসাব করে দেখো 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা বলেছি কিভাবে করব, ঠিক উল্টো দিক থেকে সব, যে ভাষাটা বলবে তার ঠিক উল্টো ভাষা ব্যবহার করে আমরা করব। এখানে বলেছে বর্গমূল 2 হবে, তাহলে বর্গমূল 2 না করে আমরা ঠিক এর উল্টোটা বর্গ করে দেবো, 2 এর বর্গ করে দেবো। বর্গমূল করতে বলছে কিন্তু আমরা করব বর্গ। তাহলে ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপ বলছে কত দিয়ে গুণ করলে এত হবে। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটা পেলাম তাকে গুণ না করে ভাগ করে দেব। তাকে আমরা কি করব, এই যে 4 যেটা পেলাম সেটা আবার লিখবো, এখানেই কিন্তু লিখে ভাগ করে দেবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা আলাদা আবার 4টাকে লিখবো, লিখে গুণ করতে বলেছে মানে এই ভগ্নাংশটা ভাগ করে দেবো, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 4 ভাগ এটা 42-এর 35। ভাগটা গুণ করলে তাহলে ভগ্নাংশ ভগ্নাংশ উল্টে গেল, তাই তো? এবার তাহলে তোমরা কি করবে, এবার কাটাকাটি করো, 7 দিয়ে কাটো, 7 6 42, 5 7 35। তাহলে আমরা কত পাচ্ছি? এবার এগুলো তো আর কাটাকাটি হচ্ছে না, তাহলে এবার গুণ করব। উপরে উপরে গুণ করলে 24 আর নিচে হচ্ছে 5, তাহলে আমাদের হয়ে গেল কত, 24/5। এই হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা। তাহলে এটাকে তুমি যদি একটু চেক করে নিতে চাও যে 35/42 এর সঙ্গে 24/5 যদি গুণ করো তাহলে কি পাচ্ছ? এখান থেকে এটা হয়ে গেল 7, এখান থেকে 6 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 4, আর এটা হচ্ছে 7, 7 7 কেটে গেল, আর তাহলে 4 এর বর্গমূল হয়ে গেল 2। তাহলে চেক করলে তোমার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে তো আমরা কিভাবে করলাম? আমরা ঠিক যে ভাষাটা বলেছে উল্টো দিক থেকে তার উল্টো ভাষাটা প্রয়োগ করে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে আমরা লিখবো, সুন্দর করে উত্তরগুলো লিখতে হবে কিন্তু, না হলে সব মানে কিছু মার্কস তোমার কেটে নেবে, এটা শিওর। হ্যাঁ, তাহলে কি লিখবে? অতএব 35/42 কে 35/42 কে 24/5 দিয়ে গুণ করলে, 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে এগুলো তোমরা একটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, আমি এখন আর কপি করতে হবে না। তো আমি একটু একটু বলে দেবো একটু তাড়াতাড়ি, তারপর তোমরা লিখে নিও। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি নেক্সট প্রবলেমটা বলবো এবার। তাহলে 2 দাগ, 2 দাগে সময় দূরত্বের অঙ্ক, সেই ট্রেনের অঙ্ক। কেমন মনে আছে আমি দেখবো। বলছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা অতিক্রম করলো মানে কি, সে ওই সুড়ঙ্গের দৈর্ঘ্যটা অতিক্রম করলো প্লাস নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো যে 21 সেকেন্ডে কতটা যায়। সেটা কিভাবে বের করবো? আমাদের দেওয়া আছে যে ঘন্টায় 48 কিমি যায়, তাহলে 21 সেকেন্ডে কতটা যায়, খুব সহজ। দেখো, আমরা সেই যেমন লিখি সেরকম লিখবো। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর 48 কিমি সমান কি, 3টে শূন্য জুড়ে দিলেই সেটা মিটার হয়ে যাবে, এত মিটার। এবার আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো। তাহলে কি হলো তোমার, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের 21 সেকেন্ডে কত মিটার পথ যায় সেটা বের করবো। তাহলে নিশ্চয়ই সময়টা আগে লিখবো আর দূরত্বটা পরে লিখবো। তাহলে লিখবো প্রথমে সময়, তারপর লিখবো দূরত্ব। তাহলে সময়টা আমরা কিসে বের করছি, সেকেন্ডে বের করছি, তাই লিখবো সেকেন্ড, লিখবো সেকেন্ড। আর দূরত্বটা হচ্ছে মিটারে। এই, এবার
তাহলে বুঝতে পারছো যে আমরা এই 1 ঘন্টায় 48 কিমি যাই মানেই হচ্ছে 36 সেকেন্ডে 48,000 মিটার যায়, সেটাই লিখে নেব। 3600 সেকেন্ডে 48,000 মিটার যায় ট্রেনটা। তাহলে এখানে দেওয়া আছে 21 সেকেন্ডে কতটা যায়, তাহলে 21 সেকেন্ডে যাচ্ছে কতটা সেটা বের করে নেব। তাহলে কি হবে, সময় দূরত্ব সরল সমানুপাতিক। তাহলে কি হবে, গতিবেগ একই থাকলে, যে কথাটা বারবার লিখতে হয়, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক। তাহলে সরল সমানুপাতটা এবার লিখে দাও ডাইরেক্ট। তাহলে সরল সমানুপাতের ক্ষেত্রে কি হয়, প্রথমে এইটা ইস টু এইটা, ডবল ইস টু এইটা ইস টু এইটা। তাহলে সেটা লিখবো, কি লিখবো, 3600 ইস টু 21 ডবল ইস টু 48,000 ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার জিজ্ঞাসা চিহ্ন সমান কি হবে, জিজ্ঞাসা চিহ্ন চতুর্থ পদে আছে, তার মানে এটা কি হবে, চতুর্থ পদের সঙ্গে প্রথম পদের সম্পর্ক, তাই সেটা শেষ মানে তলায় বসে যাবে। আর মাঝখানের দুটো গুণ হবে 21 গুণ 48,000। এবার কাটাকাটি করো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটা। এখান থেকে তুমি 12 12 দিয়ে কাটাকাটি করো, 12 3 36 আর 12 4 48, আর এর পাশে শূন্যটা হয়ে যাবে 40। 3 1 3, 3 7 21, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত, 7 গুণ 40 মানে 280। আমরা পেয়ে যাচ্ছি 280 মিটার। কি পাচ্ছি, 280 মিটার যাচ্ছে। তাহলে ওই যে ট্রেনটা সেটা 21 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 280 মিটার। আর এই 280 মিটারটা কি কি নিয়ে, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর একটা হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য, এই দুটো যোগ করেই আমার 280 মিটার হচ্ছে। তাহলে যেহেতু এখানে ট্রেনের দৈর্ঘ্যটা 100 মিটার বলে দিয়েছে, তো আমরা সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য সহজেই বের করতে পারবো, ওই 100 মিটারটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো। তাহলে লিখবো অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য, অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য, অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কি হবে, 280 মাইনাস এই যে ট্রেনের দৈর্ঘ্য সেটা বিয়োগ করতে হবে, 280 মিটার মাইনাস 100 মিটার সমান কত পাচ্ছ, 180 মিটার, 180 মিটার। তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। বুঝতে পারলে কিনা আমাকে একবার বলো, খুব সহজ কিন্তু অঙ্কটা, কিন্তু দেখতেই পাচ্ছ আলিপুরদুয়ার মানে এই স্কুলটাতে কিন্তু এসে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল, এইসব স্কুলগুলো ভালো ভালো স্কুল, এইসব স্কুলে আসছে মানে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। হয়েছে, কি হলো তোমরা ঘুমিয়ে পড়লে নাকি, হয়েছে নাকি, বুঝতে পারলে কি, স্ক্রিনশট নেওয়া হয়েছে? তাহলে পরের অঙ্কটা, এটা আমি বলেছি কিনা মনে পড়ছে না, হয়তো বলিনি, কিন্তু আমি এখানে ডাইরেক্ট বলে দিচ্ছি, দেখো অবশ্যই বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার ওই কিসের মতো, ওই ক্লাস 6 5 6 এ করেছো, এইসব সূত্রগুলো করেছো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এসবগুলো তোমরা কিন্তু করেছো। তো সেখান থেকে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। বলছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য যতটা সেটা কি, প্রস্থ যা তার দ্বিগুণ দৈর্ঘ্যটা। তাহলে আহ গোটা মঞ্চটি ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। তাহলে এইরকম প্রবলেম থাকলে তোমাদের বুঝতে হবে যে টোটাল যে খরচ, তাকে যদি তুমি প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে ওই বর্গক্ষেত্রাকার সরি আয়তক্ষেত্রাকার যে মঞ্চ বলো বা যেটা দেওয়া থাকবে তার ক্ষেত্রফলটা পাবে। এটা কিন্তু তোমার ইনডাইরেক্টলি ক্ষেত্রফলটাই বলে দিচ্ছে। তাহলে আমরা কি কি করব, এই কথাটা আমরা একটু লিখে নেব, এই লাইন দুটো একটু লিখে নেব, যে গোটা মঞ্চটি ত্রিপল দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়, আর প্রতি বর্গমিটার ত্রিপলের দাম এত টাকা। এই দুটো শুধু একটু লিখে নেব দেখে দেখে, দু লাইন। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে খরচ হয়, ত্রিপল দিয়ে ঢাকা দিতে খরচ হয়, ঢাকা দিতে খরচ হয় কত, 6,048 টাকা। তারপর প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা, সেটাও একটু লিখে নেব, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা। তাহলে এই দুটো থেকে আমরা কিভাবে
ওই যে আয়তক্ষেত্রাকার মঞ্চের ক্ষেত্রফল পাবো, এই এই দুটোকে ভাগ করে দেবো, তাহলে কি পাবো? দেখো, যে আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের ক্ষেত্রফল, অতএব বা শুধু আমি এরকম ভাবে লিখছি, মঞ্চের ক্ষেত্রফল শর্টে লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অতএব মঞ্চের ক্ষেত্রফল, মঞ্চের ক্ষেত্রফল কি হবে? এই যে 6048 ভাগ 21, এত নিশ্চয় টাকা হবে না, ক্ষেত্রফলের একক নিশ্চয় কি হবে এখানে? কিছু দেওয়া আমি দেখো এখানে প্রতি বর্গমিটার কথাটা লেখা আছে, তাহলে লিখবো বর্গমিটার। ক্ষেত্রফল হবে, এর একক হয়ে যাবে বর্গমিটার, যেহেতু মিটার কথাটা লেখা আছে তো ক্ষেত্রফল হয়ে যাবে বর্গমিটার। তাহলে এখানে এই যে ভাগটা আমি রাফে একটু উপরের দিকে করে দিচ্ছি, তোমরা রাফে ডান দিকে করবে। তাহলে 21 আর 60 48, তাহলে 21 2 42, 3 21 63, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 21 2 42 নেব। 60 থেকে 42 বিয়োগ করলে 18, পরের সংখ্যাটা নামাও। এখানেও এইভাবে তুমি করতে করতে দেখবে এটা 8 9 দিয়ে যাবে না, 9 দিয়ে বেশি হয়ে যাবে, 8 দিয়ে যাবে। 8 দিয়ে দিলে কি হচ্ছে তোমার? 8 একে 8 আর 8 দিয়ে 16, 168 হচ্ছে। তাহলে এটা বিয়োগ করো, তাহলে 4টা 14 ধরে নাও, 14 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 6, আর এখান থেকে 1 কমে গেল, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর পরের সংখ্যাটা নামাও, তাহলে 168, তাহলে এটাও আবার 8 হবে, তাহলে 168। তাহলে আমরা এটা রাফে উত্তরটা কিন্তু বের করে ফেললাম, 288। এটা আমি এখন মুছে দিচ্ছি। তাহলে তোমরা কিন্তু রাফটা অবশ্যই রেখে দেবে, 288 বর্গমিটার। বর্গমিটার। এইবার তোমরা কি করবে? এইবার তোমরা যেটা করবে ভালো করে শোনো, যেহেতু তোমাদের আমি এখনো ওই এক্স ধরে অঙ্কটা শেখাইনি, বা এগুলো এখন যেহেতু তোমাদের আসেনি ওইসব বিষয়গুলো, তখন এক্স ধরে করাটা উচিত হবে না। তোমরা যেটা করবে, এখানে দৈর্ঘ্য প্রস্থের যদি দ্বিগুণ থাকে তাহলে 2 দিয়ে ভাগ করবে, 3 গুণ থাকলে 3 দিয়ে ভাগ করবে, এরকম ভাবে করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট স্টেপটা হচ্ছে 288 কে আমরা দ্বিগুণে 2 দিয়ে ভাগ করবো, করলে যা পাবো সেটা লিখে দিলাম। এবার সেই জিনিসটাকে হচ্ছে সেকেন্ড স্টেপ কি করবো আমরা? সেকেন্ড স্টেপ এই যে 144টা যেটা পাবো সেটার বর্গমূল করে দেবো। তাহলে 144 এর বর্গমূল তোমাদের আমি শিখিয়েছিলাম কি হয়েছিল, ডাইরেক্ট 12 হয়, তাই তো? একের বর্গমূল, 4-এর বর্গমূল, 9-এর বর্গমূল, পুরো একদম 400 পর্যন্ত বর্গমূল তোমাদের বলে দিয়েছিলাম, বা একটা ছবিও দিয়েছিলাম। তো সেখান থেকে 144 এর বর্গমূল হচ্ছে 12। তাহলে এই যেটা পাবো তোমরা মনে রাখবে, এটা হয়ে গেল আমাদের প্রস্থ। আর দৈর্ঘ্যটা কি হবে? এই প্রস্থ যা তার ঠিক ডবল করে দিলেই হয়ে যাবে দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে লিখবো, অতএব মঞ্চটির দৈর্ঘ্য সমান 2 গুণ 12 মিটার। দৈর্ঘ্য কিন্তু বর্গমিটার হবে না, মিটার হবে, 24 মিটার। ও প্রস্থ বলেছে কি, এই যেটা আমরা বর্গমূল করে যেটা পেয়েছি সেটাই হয়ে গেল প্রস্থ, তাহলে 12 মিটার। বলো শৌখিন, বলো তো বুঝতে পারলে কি অঙ্কটা? সাথী বলো, বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে, গুড। তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আমরা 3 দাগের এবার বীজগণিতে চলে আসবো। 3 দাগের সব অঙ্কগুলো দেখো বীজগণিতের অঙ্ক। তাহলে সূত্র তুমি যদি জানো তাহলে এইসব অঙ্কগুলো করা কোনো ব্যাপার না, খুব সহজ। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথম অঙ্কটা, যেটা আছে 3-এর 1 দাগ। 3-এর 1 দাগে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5ab, এটা দেওয়া আছে। আর তোমার বের করতে বলছে বা দেখাতে বলছে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এটা সমান কি দেখাতে বলছে। তাহলে বিষয়টা হচ্ছে ভালো করে বুঝে নাও বিষয়টা কি হচ্ছে। আমরা একটা যে কাজটা করব, আমরা একটু কিছুটা জায়গা ছেড়ে দেবো, এখানে কিছুটা জায়গা ছেড়ে তলায় লিখবো। হ্যাঁ, কি লিখবো? a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এটা। তাহলে এইটা সমান 23 বের করতে বলছে। আমরা কিভাবে বের করছি দেখো, যে এটা হচ্ছে, এটাকে হোল স্কয়ার যদি করতে চাও তাহলে হোল স্কয়ারের সূত্রটা হয়ে গেল তোমার কি হবে, a বাই b তার হোল স্কয়ার। এবার এটা হোল স্কয়ার করতে চাইলে এটা হবে b বাই a তার হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু আমাদের প্রথম যে ধাপটা সেই ধাপটা কমপ্লিট করে ফেললাম। তাহলে প্রথম ধাপটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আমাদের এইটা হয়ে গেল, এটা যদি মনে করো x আর এটা যদি মনে করো y, তাহলে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে গেল, আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার এটা সূত্রে ফেলার জন্য আমাদের কি করতে হবে?
সূত্রে ফেলার জন্য নিশ্চয়ই কি করতে হবে, প্লাস টু এবি যোগ করতে হয়। তাহলে আমরা একটা কাজ করব, প্লাস টু ইন্টু এ ইন্টু বি, এটা করলাম। তো এটা করার ফলে কি হলো দেখো, আমার শুধুমাত্র এটা কিন্তু কাটাকাটি হয়ে সেই আমার একই থাকছে, তার মানে আমি শুধু 2 এক্সট্রা যোগ করলাম, 2 বেশি করলাম। তাহলে সেই 2টা বেশি করার ফলে আমরা সেই 2টাকে সমান করার জন্য আবার 2 বিয়োগ করে দেব। তাহলে এখানে আমি যাই লিখি না কেন, এটা কিন্তু আসলে +2, আর সেটাকে সমান মানে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য -2 করে দিলাম। তাহলে +2 -2 করে দিলাম, কি কেন করলাম, যাতে আমার এই প্রথম তিনটে মিলে একটা সূত্র পড়ে। তাহলে প্রথম তিনটে মিলে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের সূত্র পড়ছে, এইটা হয়ে গেল x প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র, আর -2 লিখে দিলাম। তাহলে আমরা যদি এইটার মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। বা যদি মনে করো আমরা এটার মান বের করবো না, আমরা এটাকে আরেকটু যোগ করে দেব, তাও কিন্তু হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আর জায়গা রাখার দরকার হবে না, আমাদের জায়গা রাখার দরকার হবে না। ঠিক আছে, দেখো কি বলছি, আমাদের জায়গা রাখার দরকার নেই, আমরা এখানে করতে পারবো। তাহলে শুধুমাত্র কি করে দেবো, ভিতরের ব্র্যাকেটের ভিতরে একটু ক্যালকুলেশন করবো। তাহলে ক্যালকুলেশনটা কি, আমাদের সেই জানি যে এই হর আর হর এই দুটো লসাগু করতে হয়, বি আর এ লসাগু নিশ্চয়ই তাদের গুণফল। তাহলে বাটারফ্লাই নিয়মে কি হবে, প্রথমে এ বি হলো, গুণ করলাম, আর এই কোনাকুনি গুণ করতে হবে, প্রথমে এর সঙ্গে এই এ কোনাকুনি গুণ করলে এ স্কোয়ার, তারপর বির সঙ্গে বি কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ব্র্যাকেট আছে বাইরে স্কোয়ার আছে, সব লিখতে হবে। তারপর কি হলো, তারপর যেটা হলো, এই যে এখানে দেখো লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 5ab দেওয়া আছে, তো সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখে দেবো 5ab। তাহলে আমরা উপরে লিখে দিলাম 5ab, আর নিচে আছে ab। এবার ব্র্যাকেট দেব, স্কোয়ার দেব, পাশে -2 বসিয়ে দেবো। তাহলে উপরের ab নিচের ab কাটা, তাহলে আমার শুধুমাত্র পড়ে থাকছে 5, আর তার মাথায় স্কোয়ার দিতে হবে -2। তাহলে এই হয়ে গেল আমার, কি হলো আমার, যেটা তোমার 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25, আর -2, 25 -2 হলো। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কি, তাহলে 25-এর থেকে 2 বিয়োগ করলে হয়ে গেল 23। তাহলে আমার এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত, ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। দেখো এখানে 3-এর এক দাগে কি কি বলছে, এটা এটা সমান 23 বের করতে বলছে না, তো যেহেতু আমার দেখাতে বলছে, তো আমি দেখিয়ে দিলাম বলে এখানে লিখে দিলাম প্রমাণিত। তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এই এই যে প্রশ্ন বিচিত্রাতে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট বলেই কিন্তু এখানে আছে। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট প্রবলেমটা বলবো। আমার বলার আগেই তোমরা ঝপঝপ করে নেবে ওগুলো, এসব কাজগুলো তোমরা নিজে থেকে করবে। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা বলছি, এই একটা সংখ্যামালা দেওয়া আছে, একে কি বলছে, দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ, মানে এরকম, এই একটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস আর একটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এরকম ভাবে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে আমরা করব সেটা দেখো, খুবই সহজ। আমরা এই দুই দাগটা খুব সহজে করতে পারি, এ স্কোয়ার প্লাস 1/a² মাইনাস 3। তাহলে কত সহজে করছি দেখো, প্রথমটা পুরো হোল স্কোয়ার ফর্মে আছে সেটা লিখে দিলাম, প্লাস পরেরটা কিন্তু হোল স্কোয়ার ফর্মে নেই, পরেরটা আমরা লিখবো 1/a তার হোল স্কোয়ার, এই লিখে নিলাম। এইবার এটা, তাহলে বুঝতে পারছো, এইটাকে যদি মনে করো এ, আর এটাকে যদি মনে করো বি, তাহলে নিশ্চয়ই কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এবার এখানে যদি আমরা লিখি পাশে -2ab, -2 ইন্টু এ ইন্টু বি, বি মানে এখানে 1/a, হ্যাঁ এইভাবে লিখলাম। তো লেখার ফলে কি হলো, এটা মানেই কিন্তু আমার সেই 2ই হলো, কাটাকাটি করলে কিন্তু সেই 2ই থাকলো, -2। তাহলে আমার উপরে ছিল -3, সেটাকে আমরা লিখে নিলাম, প্রথমে লিখে নিলাম -2, আর পাশে আবার কিন্তু -1 লিখবো, -1 লিখবো। তাহলে দেখো প্রথম তিনটে মিলে আমার একটা সূত্র হলো, আর পরে 1 পড়ে আছে। তাহলে প্রথম তিনটে মিলে কি হলো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, -1 আছে, তো একটাকে আমরা অবশ্যই 1-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে বলো, এই কিন্তু আমাদের এখানেই উত্তর হয়ে গেল। আমার কি বলেছিল, কোনো একটা সংখ্যামালা তার স্কোয়ার মাইনাস আর একটা সংখ্যামালার স্কোয়ারে লিখতে বলেছিল, তাহলে আমরা দুটি বর্গের অন্তর রূপে কিন্তু প্রকাশ করে ফেললাম। তাহলে অঙ্কটা যে তোমার 3 নম্বরের ছিল, কিন্তু অঙ্কটা করতে কি বেশি সময় লাগলো, খুব সহজে কিন্তু 3 লাইনে অঙ্কটা হয়ে গেল। তাহলে তোমাদের আমি একটা প্রবলেম দিই, সেম এরকম একটা প্রবলেম তোমরা করে আমাকে পাঠাও তো দেখি, এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 11, এই অঙ্কটা মানে কি করতে হবে, দুটি বর্গের অন্তর্রূপে প্রকাশ করে প্রকাশ করলেই তোমার উত্তরটা হয়ে যাবে। তাহলে সেটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। কি বলছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। তাহলে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপর যে মান যেখানে দেওয়া আছে সেখানে সেই মানটা বসিয়ে দিতে হবে।
তাহলে এখানে আছে 25x², সেটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসবো, তাহলে এটা 5x তার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস 9y² হয়ে গেল 3y তার হোল স্কোয়ার। তাহলে এবার সূত্রে ফেলার জন্য কি হবে, সূত্রে 2 গুণ 5x গুণ 3y করলেই হয়ে যাচ্ছে, মাইনাস সূত্রে 2 গুণ 5x গুণ 3y। দেখো এগুলো গুণ করলে সেই তোমার 30xy কিন্তু হচ্ছে, দেখো এই 2 5 10, 10 3 30xy, তাহলে 30xy হয়ে গেল। এবার এটা কি করবে, সূত্রে তো পড়ে গিয়েছে, সেই সূত্রটা লিখে দাও, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো নেক্সট লাইনে এবার কিন্তু কি করব, 5 ইন্টু এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেব 3, মাইনাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় বসিয়ে দেব 2, আর ব্র্যাকেট দেব, স্কোয়ার দেব। এবার ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব, যখন x সমান 3 এবং y সমান 2, যখন x সমান 3 এবং y সমান 2, এই হলো। তো এবার ক্যালকুলেশনটা করো, 5 3 15 হলো, বিয়োগ 3 2 6 হলো, তার স্কোয়ার। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কি হবে, 9 হবে স্কোয়ার, তাহলে 9 এর স্কোয়ার করলে হয়ে গেল 81। এটা হলো, তাহলে বুঝতে পারলে? ঠিক আছে। তো তোমার 3 দাগ পর্যন্ত তো বলে দিলাম, এবার 4 দাগে তোমার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে, 1 দাগ 2 দাগ দুটোই, আর 5 দাগটাও নিশ্চয়ই করতে পারবে, ওই যে আমি বলে দিয়েছিলাম না, দিয়ে স্তম্ভ চিত্র। তো এই দুটো তোমরা একটু ট্রাই করে আমাকে পাঠিও, হ্যাঁ, যদি না হয় আমি নেক্সট দিন বলে দেবো। তাহলে এগুলো অবশ্যই ট্রাই করবে, করে কি হলো না হলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে।